স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনীর ৩ উপজেলা, ২৪ জায়গায় বাঁধ উপচে ঢুকছে পানি। উদ্ধার কাজে সেনাবাহিনী, উত্তর পূর্বের কয়েক জেলায় ভাসছে গ্রামের পর গ্রাম। ১.৫ মাস পর হাসপাতাল থেকে বাসার পথে বেগম জিয়া। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা। ২ সেপ্টেম্বর জেলা ও মহানগরের র্যালি। নানা দাবিতে রাজপথে পেশাজীবীরা, অনির্দিষ্টকাল বন্ধ এনআইডি সেবা, রেল ভবনে অবস্থান চিকিৎসকদেরও বিক্ষোভ। দেশ স্থিতিশীল হতে অন্তত ৬ মাস দরকার, বললেন সার্জিস। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত, গঠন হবে স্বাধীন পর্ষদ। এস আলমের সব শেয়ার থাকবে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে, জানালেন গভর্নর। এবং পথসভাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ। ফরিদপুরে দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া, নিহত ১, আহত অন্তত ২০। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। উজানের ঢল আর টানা বৃষ্টিতে অবনতি হচ্ছে ফেনীর বন্যা পরিস্থিতি। তৃতীয় দফা বন্যায় পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার ১.৫ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার ১৮০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। ভাঙা বাঁধের ২৪টি অংশ ও কয়েকটি স্থান বাঁধ উপচে লোকালয়ে ঢুকছে পানি। শিশু, বৃদ্ধ ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন বানভাসী। সাগরের সৃষ্ট লঘুচাপের কারণে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে ফেনীর মুহুরী, কহু এবং সিলোনিয়া নদীর পানি বাড়তে শুরু করে। মঙ্গলবার সেই পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। সেই বিপদসীমা ১৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে বাঁধ টপকে এবং ভাঙ্গা অংশ দিয়ে একের পর এক পানি হু হু করে লোকালয়ে ঢুকে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া এবং পরশুরামের ১.৫ শতাধিক গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং পানি যেভাবে প্রবেশ করছে তাতে নতুন নতুন গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি এতটা ভয়াবহ আকার ধারণ করেছে, স্থানীয় প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী এবং কোস্টগার্ডের সহায়তা চেয়েছেন। ছোটকালে যেরকম দেখছি এরকম এই পানি দেখি, আর এরকম পানি আমার এই উমরে দেখি নাই আমি পানি। চাকরির যাইতাম লাগিয়েও যাইতে আর ইয়েন না, রোডের উপরে হানি এক বুক। এই মুহূর্তে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে থেকে সবার জন্য সহযোগিতা কামনা করছি। গতকাল থেকেই কিন্তু পানি বেড়ে একের পর এক লোকালয়ে ঢুকে বাড়িঘর তলিয়ে যেতে শুরু করে। এতে শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়ে, যার কারণে গতকাল রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্নভাবে ছবি ছড়িয়ে পড়তে থাকে। অনেকে আশ্রয় নিয়েছে ঘরের ছাদে, আবার অনেকে আশ্রয় নিয়েছে ঘরের চালের টিনের উপরেও। সামনে পর্যন্ত গেছিলাম, তারপরে আর মনে হয় নাই, এখন আবার ব্যাগে আবার ফেনীতে যাইতেছি। আসছে ডাকাতুন, বাড়ির যেমন বাড়ির যেতে পারি। আমরা এই অবস্থায় 3 কিলো পর্যন্ত হাঁটিয়েছিলাম, এই 1 হাঁটু রুচে পানি। এখন আমরা এখান থেকে চলে যাবো রংপুর। মানুষের বাড়িঘর তলিয়ে গিয়েছে, ভেসে গিয়েছে পুকুরের মাছ, ফসল তো আগের 2 দফায় নষ্ট হয়ে গিয়েছে। ফেনীর পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়ার বেশিরভাগ সড়ক এখন এভাবেই পানির নিচে তলিয়ে, যার কারণে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ। গতকাল পানির তোড়ে একজন ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে, তার সন্ধান আজও পাওয়া যায়নি। এর আগে জুলাই মাসের প্রথম দিকে প্রথম দফায় এবং শেষের দিকে দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়েছিল। এই নিয়ে তৃতীয় দফায় ভয়াবহ আকার বন্যার কবলে পড়তে হয়েছে ফেনীর এই 3 উপজেলার লক্ষাধিক মানুষকে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে বন্যা। ঘরবাড়ি তলিয়ে পানিবন্দী হাজার হাজার মানুষ। মৌলভীবাজারেও পানিতে ভাসছে কয়েকশো গ্রাম। এদিকে খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে ভেঙে গেছে সংযোগ সেতু। এতে মহালছড়ির সঙ্গে মুবাছড়ি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাঁধের ভাঙা অংশ দিয়ে হু হু করে ঢুকছে পানি। রাস্তাঘাট, বাড়িঘর তলিয়ে বিপাকে কয়েক হাজার মানুষ। মঙ্গলবার রাত থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারী বৃষ্টি হয়। পাশাপাশি বন্দরের পাশে বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। এতে আখাউড়া স্থলবন্দর, বঙ্গীচর, সাহেবনগর, কর্নেল বাজার, মোগরা, মণিয়ন্দ সহ অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়। এর মাঝে বীরচন্দ্রপুর গ্রামে বন্যার পানিতে ডুবে সুবর্ণা আক্তার নামে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়। বাড়িঘর, মানুষ তো হানাদান সবকিছু বন্ধ হয়ে গেছে একবারে। যেদিকে অবস্থা খারাপ দেখতেছি ওইদিকে স্কুল খুলে দিতেছি।
হবিগঞ্জে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর সবগুলো পয়েন্ট বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহরতলির জালালাবাদ এলাকার বাঁধের ভাঙা অংশ দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে লোকালয়ে। এতে রিচি ও লোকোরা ইউনিয়নের হাওরে রোপা আমন ও মৎস্য খামারিদের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েকদিনের অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু ও ধলাই নদীর অন্তত 5টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এসব ভাঙন দিয়ে প্রবল স্রোতে মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের হাজিপুর গুদামঘাট এবং কমলগঞ্জের ইসলামপুর, মখাবিল ও আদমপুর ইউনিয়নের কয়েকশো গ্রাম তলিয়ে গেছে। খাগড়াছড়িতে গত কয়েকদিনে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভেঙে পড়েছে সিঙ্গিনালা গ্রামের 40 বছরের পুরনো সেতু। এতে মহালছড়ির সঙ্গে মোবাছড়ি ইউনিয়নের সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। বন্যা দুর্গত এলাকায় খাবার, মোমবাতি, বিশুদ্ধ পানি বিতরণ করছে বিএনপির দলীয় নেতাকর্মীরা। পাহাড়ি ঢলে প্রচুর পানি হচ্ছে, এখন আমাদের বাসায় গলা পরিমাণ পানি। নোয়াখালীতে ভেসে গেছে কয়েকশো মাছ ও মুরগির খামার, আমনের বীজতলা, শাকসবজির ক্ষেত। ঝোড়ো বাতাসে ভেঙে পড়েছে গাছপালা, বিদ্যুতের খুঁটি উপড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েকটি এলাকা। কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীর পানিতে কিং বাজিহুড়া গ্রামটি পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় 700 পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। 1.5 মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যা 7টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বের করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এ সময় বেগম জিয়ার গাড়িবহরের পাশে নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে। এর আগে গত 8 জুলাই ভোররাত 4টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি নেত্রীকে। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হলে রাষ্ট্রপতির এক আদেশে বেগম জিয়াকে মুক্তি দেওয়া হয়, ফিরিয়ে দেওয়া হয় বেগম জিয়ার পাসপোর্ট। এর মাধ্যমে বেগম জিয়ার বিদেশে গিয়ে উন্নত চিকিৎসায় আর কোনো বাধা থাকলো না। 78 বছর বয়সী বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সহ নানা রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন। সন্ত্রাস ঠেকাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেউ এ ধরনের অপচেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। বিকেলে নয়াপল্টনে আয়োজিত বিএনপির যৌথ সভা শেষে কথা বলেন তিনি। আগামী 1 সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি। এখন সবাইকে কিন্তু নিজের দায়িত্ব নিয়ে আমাদেরকে এই বিজয়কে সুসংগত করতে হবে। আজকে কেউ যদি সন্ত্রাস করতে চায়, কেউ যদি আপনার চাঁদাবাজি বা অন্য কিছু করে আপনার ক্ষতি করতে চায়, সেটাকে আমাদেরকে রাজনৈতিক নেতৃবৃন্দকে আমাদেরকে সেটাকে রুখে দিতে হবে এবং সেটাকে প্রতিরোধ করতে হবে। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী যে পালন করতে যাচ্ছি 31 আগস্ট অর্থাৎ 1 সেপ্টেম্বর, একদিন আগে আলোচনা সভা। 1 সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে আপনার জিয়ারত, অবশেষে ভেঙে দেয়া হচ্ছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। বুধবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ইসলামী ব্যাংকের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে বলেও জানান গভর্নর। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই অস্থিরতা শুরু হয় ইসলামী ব্যাংকে। এসালমের দখল থেকে মুক্তি পেতে আন্দোলনে নামেন ব্যাংকটির পুরনো কর্মকর্তারা। এমন প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, ইসলামী ব্যাংকের জন্য গঠন করা হবে নতুন পরিচালনা পরিষদ। একে একে সব দুর্বল ব্যাংকের পরিষদ ভেঙে দেওয়া হবে বলেও জানান তিনি। যে ভগ্নাদশা আছে সেটাকেই উদ্ধার করতে হবে। এখান থেকে আমরা অবশ্যই 100 টাকা পাবো না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেটুকু পাওয়া যায় সেটুকুই চেষ্টা করতে হবে। পরিষদ ভেঙে দেওয়া ব্যাংকগুলো কারা চালাবেন এমন প্রশ্নে গভর্নর জানান, সরকার কোনো ব্যাংকের দায়িত্ব নেবে না। আপাতত কার্যক্রম চলবে স্বতন্ত্র পরিচালক দিয়ে। যদি কারো 2%-এর উপর শেয়ার থাকে, তার একটা বোর্ডে বসার একটা অধিকার জন্মায়, তাহলে আমরা তাকে দিতে পারি। যদি কারো 2%-এর উপর না থাকে, তাহলে আমরা কাউকে দিতে পারবো না। ঢোকার উপযুক্ত এবং সে 2% শেয়ার আছে,
তাহলে সে স্পন্সর শেয়ার হোল্ডার হিসেবে বোর্ডে যেতে পারবে। বেনামি ঋণ ও অর্থ পাচার ঠেকাতে গেল সোমবার এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা 6 ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি খোলা স্থগিত রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম। অভিযোগ আছে এরপর থেকে নামে বেনামে অন্তত 50,000 কোটি টাকা বের করে নেয় চট্টগ্রাম ভিত্তিক এই গোষ্ঠী। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত। দুই কূটনীতিকই অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানিয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ বিনিয়োগ বাড়ানো, অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। পরে ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত বিষয় গণমাধ্যমের সামনে তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় প্রতিটি গুমের ঘটনার তদন্ত হবে জানিয়ে তিনি বলেন, চলতি মাসেই গুম প্রতিরোধে আন্তর্জাতিক কনভেনশনে সই করবে বাংলাদেশ। পরিকল্পনায় আছে এ বিষয়ক কমিশন গঠনেরও। সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলেও জানান প্রেস সচিব। 26 তারিখ এবং খুবই হেভি ডাউনপোর হওয়ার তারা আশঙ্কা করছেন যে এই সময়টা, তো খুব দ্রুত বন্যা ভালো হবে এটা কোনো আমি কারো কাছ থেকে শুনি নেই, বাট আমাদের খুব অ্যাডুকুয়েট প্রিপারেশন আছে। পর্যাপ্ত খাবার, পর্যাপ্ত মেডিসিন, শুকনো খাবার সেগুলো সরবরাহ করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি দেশে অন্য ধর্মাবলম্বীদের উপর হামলা হলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। অন্যদিকে দেশের সব খাতে স্থিতিশীলতা ফেরাতে অন্তত 6 মাস দরকার বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সকালে ছাত্র জনতা আন্দোলনে আহত ও গুলিবিদ্ধ শিক্ষার্থীদের চট্টগ্রাম মেডিকেলে দেখতে যান ধর্ম উপদেষ্টা ও সমন্বয়কদের প্রতিনিধি দল। এ সময় চিকিৎসা সেবা আরও এগিয়ে নিতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তারা। পরে আহত শিক্ষার্থীদের সান্ত্বনা দেন এবং চিকিৎসার যাবতীয় খরচ সরকারিভাবে বহনের ঘোষণা দেন। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন। বিগত 16 বছর ধরে যে মানুষরা একটি মাত্র কথা বলার সাহস করেনি, বিগত 53 বছরে যারা এই লুপ হোলগুলো নিয়ে রাস্তায় নামার খুব একটা সাহস করেনি, সেই মানুষগুলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার সাথে সাথে চাচ্ছে 16 দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যায়। রাষ্ট্রকে মিনিমাম একটি স্থিতিশীল অবস্থা আসার জন্য অন্তত 3 থেকে 6 মাস আপনাদের অবশ্যই সময় দিতে হবে। আপনারা যদি আমাদেরকে যথাযথ রাষ্ট্র পুনর্গঠনের সময় না দিয়ে গত 16 বছরের ব্যর্থতার দায়ভার আমাদের উপরে চাপিয়ে দিয়ে আপনারা এক ধরনের আমাদেরকে ব্ল্যাকমেল করেন, তাহলে আমরা মনে করব আপনারা রাষ্ট্র পুনর্গঠনে আমাদেরকে সহায়তা না করে বরং আপনারা ষড়যন্ত্র করছেন। যারা এই উপাসনালয়ে হামলা করে বা আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদের ঘরে যারা হাউস হোল্ড আক্রান্ত করে, আমরা এদেরকে ক্রিমিনাল মনে করি এবং দিস ক্রিমিনাল উইল বি পানিশড বাই দ্য এক্সিস্টিং ল। এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা হবে কিনা তা আন্তঃশিক্ষা বোর্ড ঠিক করবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সচিবালয়ে শিক্ষার্থীদের আন্দোলন এবং এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলের বিষয়টিকে অনভিপ্রেত বলে মন্তব্য করে এ বিষয়ে আরও যৌক্তিক চিন্তাভাবনার অবকাশ ছিল বলেও জানান তিনি। এদিকে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে এখন উপাচার্য না থাকায় শিক্ষা কার্যক্রম চালু করা ঠিক হবে না বলেও মনে করেন শিক্ষা উপদেষ্টা। সোমবার শিক্ষা বোর্ডের সামনে অবস্থান এবং মঙ্গলবার সচিবালয়ে ঢুকে হাজারো শিক্ষার্থীর আন্দোলনের মুখে এইচএসসির স্থগিত থাকা পরীক্ষা বাতিল ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতেই ফল প্রকাশের দাবিতে কিছু পরীক্ষার্থীর আন্দোলনের মুখে মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এ ঘোষণা দেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। এই সিদ্ধান্তের একদিন পরে বুধবার এইচএসসি পরীক্ষা সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
এ সময় তিনি স্থগিত পরীক্ষা বাতিলের আন্দোলনকে অনভিপ্রেত মন্তব্য করে বলেন, এ বিষয়ে আরও চিন্তাভাবনার সুযোগ ছিল। সচিবালয় এটা অরক্ষিত হয়ে পড়েছিল। যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনভিপ্রেত। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় বাকি পরীক্ষাগুলো বাতিল করার সিদ্ধান্ত দিয়েছেন। কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে তারা যেন এই শিক্ষার্থীদের সকল বিষয়ে মূল্যায়নপত্রটা তাদেরকে দেওয়া হয়। আগের মতোই 1 জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়ার চেষ্টা করা হবে বলে প্রশ্নের জবাবে জানান শিক্ষা উপদেষ্টা। জানুয়ারি মাসে সব বই পাঠ্যপুস্তক ছাত্রদের হাতে পৌঁছে দিতে হয় এমন পদ্ধতিতে ছাপানোর ব্যবস্থা করব। দেখতে অন্তত দৃষ্টিনন্দন হবে। দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই জানিয়ে নতুন করে নিয়োগ না হওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করা ঠিক হবে না বলেও মনে করেন তিনি। এগুলো সম্পূর্ণ অভিভাবকহীন, এগুলোকে চালুইত করা যাবে না অন্তত ভিসি উপাচার্য নিয়োগ না করে। বেসরকারি কলেজ এবং বেসরকারি যে মাধ্যমিক স্কুলগুলো যেই পরিচালনা বোর্ড ছিল বহু বছরের পুঞ্জীভূত অনিয়ম, কিন্তু এটাও আমরা চাই না যে ছদ দখলের মতো রাজনৈতিকভাবে গঠিত বোর্ড চলে গেল আবার আরেকটা একে দখল করে নিল। দলীয় ভিত্তিতে নয়, এবার যোগ্যতার ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ের অভিভাবক নির্বাচিত করা হবে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে স্থানান্তর ও চাকরি স্থায়ী করার দাবিতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আইডিইএ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা। এতে এনআইডি সেবা বন্ধ রয়েছে। এদিকে রেশন, ঝুঁকি ভাতা সহ 11 দাবিতে রেল ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে নানা দাবিতে বিক্ষোভ কর্মসূচি করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবার এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে স্থানান্তর ও আইডিএ প্রকল্পের আওতাধীন কর্মীদের আউটসোর্সিং থেকে রাজস্বের অধীনে নিয়ে আসার দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করে কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। তারা বলছেন, নাগরিকদের 2007 সাল থেকে এনআইডি সেবা দিয়ে গেলেও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। যখন কাজ সম্পূর্ণ হয়ে যায় তখন আমরা আউটসোর্সিং এর কর্মচারী, আমাদের বিভিন্নভাবে বৈষম্যের শিকার হতে হয়। আউটসোর্সিং থেকে আমাদের আইডিয়া 2 প্রকল্পকে রাজস্বকরণ করতে হবে। এ সময় তারা অনির্দিষ্টকালের জন্য এনআইডি সেবা বন্ধের ঘোষণা দেন। মঙ্গলবার বিকেল থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়। দাবি মেনে নেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তারা। আমাদেরকে যেন স্থায়ীকরণ করা হয়, রাজস্বকরণ করা হয়, আমাদের জন্য ভবিষ্যৎ সৃষ্টি করা হয়, আমরা যেন একটা পরিবার নিয়ে বাঁচতে পারি। এদিকে 11 দফা দাবিতে বাংলাদেশ রেলওয়ে ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রেল ভবন ঘেরাও করে 11 দফা দাবি জানান তারা। বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে বেসামরিক শৃঙ্খলা বাহিনী হিসেবে সাংবিধানিক মর্যাদার পাশাপাশি বাহিনীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে রেশন, ঝুঁকি ভাতা প্রাপ্তি নিশ্চিত ও চৌকিতে মামলা রুজু বিধানের দাবি তাদের। আসলে আমরা বাহিনী না কর্মচারী, আমাদের এটাই সুস্পষ্ট করে না। আমাদের ঝুঁকি দেওয়া হয় না, কোনো রেশন ভাতা দেওয়া হয় না, আমাদের বেতন বৈষম্য। আমাদের দাবি 152 যে শৃঙ্খলা বাহিনীর মর্যাদা দেওয়া এবং বিধি তৈরি করা। এখনো আমাদের 2016 সালে যে আইনটা হয়েছে এখনো পর্যন্ত বিধি বাস্তবায়ন করেনি। একই দিন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের চাকুরি স্থায়ীকরণ, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ জোর করে চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান অপরপক্ষ। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। দেখছেন জনপদের সময়। 1.5 মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজার সামনে আছেন সহকর্মী মাইনুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মুক্ত খালেদা জিয়া আজ কিন্তু হাসপাতাল থেকে প্রায় 1.5 মাস হাসপাতালে থাকার পর আজ কিন্তু ফিরোজায় ফিরেছেন। এই মাত্রই তার গাড়ি বহরটি কিন্তু ফিরোজার সামনে এসেছে এবং এখানে অধীর আগ্রহে অপেক্ষা থাকা হাজার হাজার নেতাকর্মী কিন্তু সেই গাড়িকে ঘিরে কিন্তু স্লোগান দিচ্ছেন। তারা কিন্তু উচ্ছ্বসিত। এই মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকবে। আর 1.5 মাস হাসপাতালে থাকার পর খালেদার বহর আজ ফিরোজায়। মুক্ত খালেদা জিয়া তার বাড়িতে এতদিন যাবৎ অসুস্থ, বাংলার সময় বিদেশে যাওয়ার
জন্য চিকিৎসার জন্য যার কথা হলো বিগত সরকার আমলে সেই চিকিৎসা পাননি। আজ এভার কেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে খালেদা জিয়া কিন্তু এখন ঠিক তার বাসার সামনে আছেন। এখানে যে নেতাকর্মীরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা ছিল, সেই দুপুর থেকে অনেকে অপেক্ষায় আছে। আজ খালেদা বাসায় ফিরবেন সেই আশায়, সেই অপেক্ষায়, সেই দেশনেত্রী খ্যাত খালেদা জিয়া কিন্তু দেশনেত্রী খ্যাত খালেদা জিয়া কিন্তু এই মাত্র একদম ফিরোজার সামনে কিন্তু তার বহর, এবং এই গাড়ি কিছুক্ষণের মধ্যে ফিরোজায় প্রবেশ করবে। আর নেতাকর্মীরা সামনে অপেক্ষা করছেন তাকে এক নজর দেখার জন্য। অনেক দূর থেকে নেতাকর্মীরা এসেছেন, তারা একটু দেখার জন্য, খালেদা জিয়াকে দেখার জন্য গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, এবং গাড়ির সামনে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে নেতাকর্মীদের ভিড়ের কারণে এই মুহূর্তে কিন্তু ফিরোজার সামনে গাড়ি কিন্তু বেশ আস্তে আস্তে প্রবেশ করছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন কিন্তু ঠিক ফিরোজার সামনে আছেন, এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু ফিরোজায় প্রবেশ করবেন। নেতাকর্মীরা গাড়ির সামনে মিছিল করছেন, এবং তাদের মিছিলের কারণে কিন্তু অনেকটা গাড়ি থেমে থেমে কিন্তু প্রবেশ করতে হচ্ছে। আজ ঠিক সন্ধ্যা 7টায় তিনি এভার কেয়ার হাসপাতাল থেকে ফিরোজার উদ্দেশ্যে রওনা হন, এবং এই প্রথম কিন্তু প্রায় 6.5 বছর পর সেই মুক্ত খালেদা জিয়া আজ কিন্তু এভার কেয়ারে এলেন, এবং পুরো রাস্তা ধরে কিন্তু তার বিএনপির নেতাকর্মীরা কিন্তু নেতাকর্মীদের বহর তার সাথে কিন্তু এসেছে, এবং এখন কিন্তু সেই এখানে যে নেতাকর্মীরা অপেক্ষা ছিলেন দুপুরের আগের থেকে, তারা কিন্তু এখানে খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য গাড়ির চারপাশে ভিড় করেছেন। তাদের জন্য গাড়ি কিন্তু এখনো প্রবেশ করতে পারেনি, তবে সামনের পথ এখন ফাঁকা করা হচ্ছে। এই কিছুক্ষণের মধ্যে গাড়িটি ভেতরে প্রবেশ করবে। প্রায় 6.5 বছর যাবৎ সাজার খরচ নিয়ে কিন্তু তিনি নির্বাহী আদেশে মুক্ত অনেকটা ঘর গৃহবন্দী অবস্থায় কিন্তু ছিলেন ফিরোজার মধ্যে। চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতাল ছাড়া আর কখনো বাহিরে যে মুক্ত বাতাস তা কিন্তু গ্রহণ করা হয়নি। আজ কিন্তু মুক্ত খালেদা জিয়া সেই সাজার খরচ কাটিয়ে, এই আওয়ামী সরকারের পতনের পর সাজার খরচ কাটিয়ে কিন্তু এখন ফিরোজার উদ্দেশ্যে, ফিরোজার সামনে ঠিক ফিরোজায় ফিরেছেন। সবাই যাইতেছেন কেন? ভিতরে কেউ ঢুকবেন না। যাকে বরণ করে নিতে এখানে নেতাকর্মীরা ভিড় করেছেন, অসংখ্য নেতাকর্মী সারা খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য অপেক্ষায় এখানে। তারা কিন্তু সবাই বলছিলেন যে এই মুহূর্তটির অপেক্ষায় তারা ছিলেন। তারা দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করেছেন। সেই আন্দোলন এক সময় কিন্তু বহুবার আমরা দেখেছি সড়কে বিএনপি আন্দোলন করছে, নির্বাচনে যায়নি, আপসহীন নেতা হিসেবে খ্যাত খালেদা জিয়া সে আজ কিন্তু মুক্ত হয়ে ফিরোজায় ফিরেছেন। আজ কিন্তু আর সাধারণ বিএনপির নেতাকর্মীরা কিন্তু তাকে বরণ করে নিতে কিন্তু এখানে উপস্থিত। তারা স্লোগানের মাধ্যমে খালেদা জিয়াকে বরণ করে নিচ্ছেন। এর আগে আজ সন্ধ্যায় বিএনপির কিন্তু বিএনপির যে পক্ষে যে দাবি ছিল খালেদাকে বিদেশে পাঠানোর, সেই দাবি কিন্তু এতদিন ধরে আওয়ামী সরকার গ্রহণ করেনি। পরে যে অন্তর্বর্তীকালীন সরকারে এসে খালেদা জিয়ার সাজা যখন বাতিল করেন, তাই সেই থেকে কিন্তু তিনি মুক্ত, এবং আজ কিন্তু মুক্ত খালেদা জিয়া ফিরেছেন ফিরোজায়। যে এখন তাকে হয়তো বিদেশে পাঠানোর জন্য উদ্যোগ নেওয়া হবে, তার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর যে দাবি, সেই দাবি কিন্তু এখন বিএনপি পক্ষ থেকে আরো জোরালো হলো। এখন তারা চাইছেন যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হোক। এই মুহূর্তে কিন্তু সেই গাড়ি বহর কিন্তু ফিরোজায় প্রবেশ করবেন, এবং ফিরোজার সামনে যেহেতু নেতাকর্মীরা অপেক্ষা করছেন, নেতাকর্মীদের একটা সামনে নেতাকর্মীদের একটা দেয়াল তৈরি হয়েছে। সেই আস্তে আস্তে তাদেরকে সরিয়ে এখন গাড়ি বহর আস্তে আস্তে ঢোকার অপেক্ষায় রয়েছে ফিরোজায়। সরাসরি যুক্ত ছিলাম বেগম খালেদা জিয়ার বাসভবনে গুলশানে। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে রাজধানীর পল্টনে যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় 4 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে। বিকেলে সিএমএম আদালতে তাদের আনা হলে এই আদেশ দেন আদালত। মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে রাজধানী থেকে গ্রেফতার করে পুলিশ।
ছাত্র জনতার গণ আন্দোলনে গেল ১৯ জুলাই পল্টনে অতর্কিত গুলি চালায় পুলিশ। তখন নিহত হন যুবদল নেতা নবীন তালুকদার। এতে তার স্ত্রী পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামি হিসেবে বুধবার দুপুরে সিএমএম আদালতে তোলা হয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সোহায়েলকে। শুনানি শেষে দুজনের 4 দিন করে রিমান্ড দেন আদালত। মামলার প্রাথমিক তদন্তে এই দুইজন আসামির প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে এবং তাদের নির্দেশে এবং তাদের যোগসাজশে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এজাহার এবং রিমান্ডে দরখাস্তের গুণাগুণের উপরে ভিত্তি করে বা পর্যালোচনা করে তিনি আসামিদের বিরুদ্ধে 4 দিনে রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার রাজধানীর বনশ্রী থেকে গ্রেফতার হন আহমদ হোসেন। একই দিনে বনানী থেকে মোহাম্মদ সোহায়েলকে গ্রেফতার করে পুলিশ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ছাত্র আন্দোলনে গুলি ও হামলার অভিযোগে এবার সিলেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 87 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে দ্রুত বিচার আদালতে মামলাটি করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ। অভিযোগ করা হয়, গত 4 আগস্ট বন্দরবাজার এলাকায় ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশ, আওয়ামী লীগ, তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলি ও হামলা করে। মামলার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, শেখ রেহানা ও ওবায়দুল কাদেরকে আসামি করা হয়। এছাড়া 500 থেকে 600 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। জনের বিরুদ্ধে আজকে মামলা করেছি আমরা কোর্টে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন। শুনে এই আসামিগুলোর সবার ছবিও দেওয়া হয়েছে, অস্ত্রসহ ছবিও দেওয়া হয়েছে। আদালত শুনে এজাহার করে আদেশ দিয়েছেন। আমরা দাবি জানাচ্ছি, কোর্টের কাছে পেশ করেছি, কোর্ট মামলা গ্রহণ করেছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এদেরকে গ্রেফতার করা হোক। ফরিদপুরে পথসভাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো বিএনপির 2 পক্ষ। এতে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 20 জন। পুলিশ জানায়, নগরকান্দায় কৃষক দলের পথসভা আয়োজন করা হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সমর্থকরা আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় তাদের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে কবির ভুইয়া নামে বিএনপির এক সমর্থক নিহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওনারা একই সাথে অবস্থান নেন, এই নগরকান্দা বাজারে এসে ওনারা অবস্থান নেন। 2-একটা ধাওয়া পাল্টার ঘটনা ঘটেছে। আমরা সঙ্গে সঙ্গে পুলিশ আমরা এসে সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে এসে আমরা তাদেরকে ছত্রভঙ্গ করেছি এবং এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। কোনো আতঙ্ক কাটেনি নাটোরের পিলখানা এলাকার স্বর্ণের বাজারে। নিরাপত্তা নিশ্চিতে প্রতি রাতে ব্যবসায়ী ও শ্রমিকরা হাতে লাঠি নিয়ে পাহারা দিচ্ছেন। পুলিশ ফাঁড়ি থাকলেও সেখানকার পুলিশের কাছে অস্ত্র না থাকায় তারাও অনিরাপদ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশ, ব্যবসায়ী যৌথভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে বলে জানান পুলিশ সুপার। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। লাঠি রড হাতে নিয়ে রাতে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। এমনকি পুলিশ ফাঁড়ির সামনেও তাদের অবস্থান। প্রতি রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত এভাবেই নাটোর শহরের পিলখানা এলাকার স্বর্ণের বাজার পাহারা দেন ব্যবসায়ী ও এলাকাবাসী। বাজারের প্রবেশ মুখে পুলিশ ফাঁড়ির অবস্থান হলেও দায়িত্বে আছেন নিরস্ত্র কয়েকজন পুলিশ সদস্য। শীঘ্রই ফাঁড়ির পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবি তাদের। পুলিশ থাকলে পুলিশ হাতে অস্ত্র নাই, সারাদিন ব্যবসা করে যে সম্পদ রক্ষার্থে রাত্রি থেকে ডিউটি দিচ্ছে। যতদিন আইন শৃঙ্খলা সুষ্ঠু পরিবেশ না আসবে আমরা এতদিন এভাবে চালাই যাব। স্বর্ণপট্টিতে একটা ফাঁড়ি আছে, সেই ফাঁড়িতে পুলিশ ছিল না। আমরা আরো ভীত হয়ে আমরা ডিউটিটা জোরদার করি। আমরা আমাদের এই এলাকার এবং প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা প্রশাসনের নিকট পূর্ণ নিরাপত্তা দাবি করছি। আপাতত স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করছি, ঠিক আছে, চলতেছে। হ্যাঁ, আর ব্যবসায়ীদের সাথে আছি, কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এই জন্য। বর্তমান পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে পুলিশ ও ব্যবসায়ী একসঙ্গে কাজ করবে বলে জানান পুলিশ সুপার। স্বর্ণপট্টিতে যেন কোনো রকম কোনো আইন শৃঙ্খলার অবনতি না হয়, কোনো রকম যেন অপরাধ না ঘটে, সেজন্য কিন্তু আমরা একযোগে কাজ করে যাচ্ছি। নাটোরের পিলখানা এলাকায় প্রায় 200 স্বর্ণালংকারের দোকান রয়েছে। সময় সংবাদ, নাটোর। ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের 3 দিন পর ডোবায় মিলল স্কুল শিক্ষার্থীর মরদেহ।
স্বজনরা জানান, নারপাড়া উচ্চ বিদ্যালয় থেকে 2024 সালে এসএসসি পরীক্ষা দেন তামিম। এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় সে সব সময় বাড়িতেই থাকত। গত 19 আগস্ট বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে। পরে তার মায়ের নম্বরে একটি ফোনে 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে তার ছেলেকে হত্যা করা হবে বলে হুমকিও দেওয়া হয়। ওই নম্বরে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ সকালে ইটভাটার পাশের একটি ডোবায় কয়েকজন কৃষক পাট জাগ দিতে গেলে ওই শিক্ষার্থীর মরদেহটি দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। মাদারীপুরে সাঁকো থেকে পড়ে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে কালকিনি উপজেলার কালাই সর্দারের খালে স্কুল ছাত্র ইয়াসিনের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লাশটি উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। স্বজনরা জানান, মঙ্গলবার সকালে নাস্তা খেয়ে বিদ্যালয়ে যাচ্ছিল ইয়াসিন। পথে চরখালের ওপরে সাঁকো পারাপারের সময় অসাবধানবশত পা পিছলে পানিতে পড়ে যায় সে। এরপর দিনভর চেষ্টা চালিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দেখছেন জনপদের সময়। 2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহে 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যার ঘটনা পুনর্তদন্ত এবং জওয়ানদের চাকরি পুনর্বহালের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করা হয়েছে। দুপুরে নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধনে অংশ নেয় চাকরিচ্যুত ও সাজাপ্রাপ্ত বিডিআর সদস্য ও তাদের স্বজনরা। বক্তারা বলেন, 2009 সালের 25 ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনা কর্মকর্তাদের হত্যার নীল নকশা করেন। খুন ও গুমের পর দেশের হাজার হাজার নিরীহ বিডিআর সদস্যকে মিথ্যা মামলার মাধ্যমে সাজা দেয়। 18,000 বিডিআর জওয়ান এখনও মানবেতর জীবনযাপন করছেন। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা পুনর্তদন্ত করে সঠিক বিচার ও জওয়ানদের চাকরি পুনর্বহালের দাবি জানান বক্তারা। এদিকে যশোরে চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনীর 3 উপজেলা। 24 জায়গায় বাঁধ উপচে ঢুকছে পানি। উদ্ধার কাজে সেনাবাহিনী। উত্তর পূর্বের কয়েক জেলায় ভাসছে গ্রামের পর গ্রাম। 1.5 মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বেগম জিয়া। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা। 2 সেপ্টেম্বর জেলা ও মহানগরের র্যালি। নানা দাবিতে রাজপথে পেশাজীবীরা। অনির্দিষ্টকাল বন্ধ এনআইডি সেবা। রেল ভবনে অবস্থান চিকিৎসকদেরও বিক্ষোভ। দেশ স্থিতিশীল হতে অন্তত 6 মাস দরকার, বললেন সার্জিস। এই ছিল জনপদের সময়। এরপর থাকছে রাতের সময়। সঙ্গেই থাকুন সময়ের।